ট্রাম্পকে বর্ণবাদী ইসলাম বিদ্বেষী বললেন লন্ডনের মেয়র। ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি। ইসরায়েল দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ। বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করে 85 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। টানেল ভিশন, প্রত্নতত্ত্বকে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল। ট্রাম্পকে বর্ণবাদী ইসলাম বিদ্বেষী বললেন লন্ডনের মেয়র। লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ভয়ঙ্কর মেয়র আখ্যা দেন এবং দাবি করেন সাদিক খান লন্ডনে শরিয়া আইন চালু করতে চান। এর জবাবে বুধবার সাদিক খান সাংবাদিকদের বললেন ট্রাম্প আসলে তাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকেন এবং তিনি মনে করেন ট্রাম্প বর্ণবাদী, নারী বিদ্বেষী ও ইসলাম বিদ্বেষী। এ নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিড সিঙ্গেল বলেন সাদিক খান ট্রাম্প ডিরান্সপেন্ট সিন্ড্রোমে ভুগছেন এবং লন্ডনের মেয়র হিসেবে ভয়াবহ কাজ করছেন। তার নরম অভিবাসন নীতি লন্ডনে সহিংস অপরাধ বাড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে সাদিক খানের পক্ষে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তিনি এক্সে পোস্ট করে জানান সাদিক খান শরিয়া আইন চাপিয়ে দিতে চান না, বরং লন্ডনের পরিবহন, বায়ুমান, রাস্তাঘাট ও জননিরাপত্তা উন্নত করতে কাজ করছেন। তিনি বলেন তিনি আমাদের মেয়র বলে আমি গর্বিত। ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভার্চুয়ালি ভাষণ দেবেন, কারণ মার্কিন প্রশাসন তাকে ও তার শীর্ষ সহযোগীদের নিউ ইয়র্ক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ সম্মেলনে 3 দিন পর ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দিচ্ছেন 89 বছর বয়সী আব্বাস। ওই সম্মেলনে পশ্চিমা বিশ্বের বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা রোধে প্রতিশ্রুতিবদ্ধ। তার মন্ত্রিসভার ডানপন্থী সদস্যরা পশ্চিম তীর দখলের হুমকিও দিয়েছে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ট্রাম্প পশ্চিম তীর দখল বিরোধিতায় তার সঙ্গে একমত হয়েছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান ট্রাম্প আরও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে যুদ্ধ শেষ করার জন্য 21 দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি বলেন এই পরিকল্পনা ইসরায়েলের উদ্বেগ এবং প্রতিবেশী দেশের উদ্বেগ দূর করবে এবং আগামী কয়েকদিনের মধ্যে সাফল্য আশা করা যাচ্ছে। মূলত ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ চলছে। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা আর ইসরায়েল তার রোধের চেষ্টা অব্যাহত রাখছে, যেখানে যুক্তরাষ্ট্র ফ্রান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি। জাতিসংঘে বিশ্ব নেতাদের গাজা যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলাকালীন ইসরায়েল উপত্যকায় আগ্রাসন বাড়িয়েছে। 24 সেপ্টেম্বর একদিনে তেল আবিবের হামলায় 85 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নির্বিচারে বোমা ও গুলিবর্ষণ চলছে। জাতিসংঘ জানিয়েছে হামলার কারণে বাস্তুচ্যুতরা নিরাপদ আশ্রয় পাচ্ছে না। ইসরায়েলি সেনাপ্রধান দাবি করেছেন হামলা হচ্ছে হামাসের আস্তানা লক্ষ্য করে, তবে সাধারণ বাসিন্দাদের নিরাপত্তার জন্য দক্ষিণে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষ খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী চারদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে। শহরের ভিতরেও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাও দখল করেছে 3টি IDF ডিভিশন। গাজা সিটি দখলের নতুন মিশনে আরও একটি ডিভিশন মোতায়েন হবে। সামরিক অনুমান অনুযায়ী 6 লাখের বেশি বাসিন্দা ইতিমধ্যে শহর ত্যাগ করেছেন। গত 2 বছরের আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি হয়েছে প্রায় 65,500 জনের। সংক্ষেপে ইসরায়েলি সামরিক অভিযান চলার ফলে গাজা শহরে ব্যাপক ধ্বংস, সংঘাত এবং মানবিক সংকট তীব্রতর হয়েছে। ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ। নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েল দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে। পুলিশের ধারণা এটি একটি পুঁতে রাখা হাত বোমা থেকে বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে অবিস্ফোরিত বিস্ফোরকও পাওয়া গেছে, যা একটি ট্রাম লাইনে ফেলে রাখা হয়েছিল। বিস্ফোরণের কারণে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিকটবর্তী এলাকায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রয়্যাল প্যালেস রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য ব্যক্তিদের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক করেছে সেখানে আরও বিস্ফোরক থাকতে পারে। তদন্ত কর্মকর্তা জানান সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। সংক্ষেপে অসলোতে ইসরায়েল দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে, কোনো প্রাণহানি হয়নি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরণের সম্ভাব্য অন্যান্য দিকগুলো যাচাই করছে। বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করে 85 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের তাণ্ডবে বুধবার 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর হামলায় অন্তত 12 নারী ও শিশু নিহত হয়েছে।
আল আহলি স্টেডিয়ামও বহু বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে রক্তাক্ত ঘটনা ঘটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু ইসরায়েল আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ দিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সরাচ্ছে বলে দাবি করা হলেও জাতিসংঘের অনুসন্ধান কমিশন বলছে এটি মূলত গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার উদ্দেশ্যে। 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও 1,67,000-এর বেশি আহত হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজার যুদ্ধ ইসরায়েল বিরোধী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির উল্লেখ করেছেন। মার্কিন দূত স্টিভ উইটকফ আশাবাদী যে কয়েকদিনের মধ্যে অগ্রগতির ঘোষণা আসবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্ববর্তী শান্তি প্রচেষ্টা বারবার ভেস্তে দিয়েছেন এবং চলতি মাসের শুরুর দিকে দোহায় হামাস নেতাদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন। সংক্ষেপে, গাজায় ইসরায়েলের আক্রমণে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক নেতারা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ার আহ্বান জানাচ্ছেন, কিন্তু ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। টানেল ভিশন, প্রত্নতত্ত্বকে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেম সফরে গেলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে নিয়ে যান পিলগ্রিমেজ রোড নামে রোমান যুগের একটি টানেল দেখাতে। এই টানেল খনন করা হয়েছে ফিলিস্তিনি এলাকা সিলোয়ানের নিচে। উদ্দেশ্য জেরুজালেমকে একচেটিয়া ইহুদি রাজধানী হিসেবে তুলে ধরা। কিন্তু একই সময় গাজার এক প্রত্নতাত্ত্বিক গুদাম ইসরায়েলি হামলায় ধ্বংস হয়। সেখানকার 30 বছরের কাজ মুহূর্তে ভস্মে পরিণত হয়। প্রশ্ন উঠছে, ইতিহাস রক্ষার নামে কি আসলে ইতিহাস মুছে ফেলা হচ্ছে? অনেক গবেষকের মতে এই প্রকল্পগুলোতে শুধু ইহুদি আখ্যানকে সামনে আনা হচ্ছে, অথচ গাজা খ্রিস্টান, মুসলিম বা অন্যান্য সভ্যতার ইতিহাস পুরোপুরি উপেক্ষিত। সমালোচকরা বলছেন নেতানিয়াহু ও তার মার্কিন সমর্থকরা ইচ্ছে করে জটিলতাহীন একটি ইতিহাস তৈরি করতে চাইছেন, যাতে জেরুজালেমের মালিকানা নিয়ে রাজনৈতিক অবস্থান শক্ত হয়। প্রত্নতত্ত্ববিদ অ্যালন আরাদের ভাষায় এটা প্রত্নতত্ত্ব নয়, বরং টানেল ভিশন, সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে পুরো এলাকার ঐতিহ্যকে একদিকে ঠেলে দেওয়া। আর মার্কিন রাজনীতিতে ইভানজেলিকে গ্রুপের সঙ্গে ইসরায়েলের এই আখ্যান জুড়ে দিলে মিলটা হয়ে যায় নিখুঁত। ধর্ম, ইতিহাস আর রাজনীতির এক অদ্ভুত সমীকরণ। এর জন্য ইতিহাস নয়, বরং ইতিহাসের উপর যুদ্ধ। টানেল খোঁড়ার নামে মাটি থেকে অতীত টেনে আনা হচ্ছে, আর একই সাথে বোমায় ধ্বংস হচ্ছে অন্য সভ্যতার চিহ্ন। প্রশ্ন রয়ে যায়, এই টানেলগুলো কি সত্যি ইতিহাসের পথে নিয়ে যাচ্ছে, নাকি ভবিষ্যৎ সংঘাতের অন্ধকারে? আপনি কি মনে করেন, ইতিহাস কি শুধু জানার জন্য, নাকি রাজনৈতিক শক্তি দেখানোর অস্ত্র? কমেন্টে জানিয়ে দিন। আর নিউজ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন সকালের সংবাদ।